স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। 17 বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ভোট দেয়া থেকে বঞ্চিত তরুণরা এবার নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পাবেন। জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আগামী মাসে দেয়া হবে জুলাই সনদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। 2024 সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। এরপর সংস্কারের নানা ধাপ পেরিয়ে এখন সামনে আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন। বুধবার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, বিগত 17 বছর ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। এবার একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা তার। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country. In this meantime, with the 17 years, imagine all the young people who are coming to that voting age. They never had the opportunity to cast their first vote yet. So excitement of these young people that I will decide who do I vote for. These boys, girls who waited and waited and waited. Their voice never counted like many other, the rest of the nation. প্রধান উপদেষ্টা জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আসছে জুলাই মাসেই দেয়া হবে জুলাই সনদ। Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগের বিচারের পর তাদের নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. সংলাপে আলোচনা হয় বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে। কথা হয় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিয়েও। Interim government is a historical opportunity. It's an amazing opportunity. মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। আকবর হোসেন, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের তো দ্বিতীয় দিন আজ। আমরা দেখলাম তিনি চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিলেন, কথা বলেছেন তিনি, এবং এর বাইরে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথেও বৈঠক করেছেন। এর বাইরে দ্বিতীয় দিনে তার কর্মসূচি তার কি আছে? যেটা বলছিলেন আপনি, দিনের প্রথম মিটিংটি হয় হোটেলেই। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল তিনি হোটেলে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, এবং এই বৈঠকে তারা দুদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। যে সিকিউরিটি কোঅপারেশন আছে দুদেশের মধ্যে, সেগুলো নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর প্রধান উপদেষ্টা গিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় নীতি গবেষণা বিষয়ক সংস্থা, এটা শুধু ব্রিটেনের না, বিশ্বেরই একটা প্রমিনেন্ট নীতি গবেষণা বিষয়ক সংস্থা চ্যাথাম হাউস, এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এবং এই ফরম্যাটটা ছিল, একজন প্রেজেন্টার ওনাকে প্রথমে কিছু প্রশ্ন করেছিলেন, তিনি সেগুলো জবাব দিয়েছেন। এরপর উপস্থিত যারা দর্শক সারিতে যারা ছিলেন তারা ওনাকে নানা প্রশ্ন করেছেন, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের আসছে সাধারণ নির্বাচন, সংস্কার এবং আওয়ামী লীগ প্রসঙ্গ, এই সব বিষয়ে তিনি উত্তর দিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, যেটা আপনাদের রিপোর্টে খানিকক্ষণ আগে গেল, যে বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তিনি সে আশাবাদ ব্যক্ত করেছেন, এবং সে দৃঢ় বিশ্বাস তার আছে, তিনি সেটা বলেছেন। এছাড়া জুলাই চার্টার, যেটা সামনের মাসে এটা প্রকাশ করা হবে, যেটার ভিত্তিতে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যাবে, সেটা তিনি বলেছেন। এবং কিভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত সরকারের সময়, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। এখানে প্রায়
300-র মতো অতিথি, যারা আমন্ত্রিত অতিথি ছিলেন, অনেকে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আসার জন্য। তারা সেখানে ছিলেন। এর বাইরে অনেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন। সার্বিকভাবে যে প্রোগ্রাম যেটি ছিল, এখানে তাকে নিয়ে বেশ উচ্ছ্বাস, এবং বাংলাদেশ প্রসঙ্গে বিশেষ করে এখানে অনেক ব্রিটিশ বাংলাদেশী ছিলেন, অনেক একাডেমিক, অনেক গবেষক তারা এসেছিলেন। মূলত বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ সামনের দিকে কোন দিকে যাচ্ছে, এগুলোই ছিল মূলত তাদের জানার প্রশ্ন। তো সেই প্রোগ্রামটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এরপর বিকেলে তিনি বাকিংহাম প্যালেসে যাবেন, রাজপ্রাসাদে, যেখানে কিং ফাউন্ডেশনের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা অ্যানিভার্সারি, সেখানে উদযাপিত হবে, এবং সেখানে উনি একটা ডিনারে যোগ দেবেন। এই হচ্ছে ওনার আজকের দিনের কর্মসূচি। জি, আকবর হোসেন, আমরা শুনছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে আসলে প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশি যারা আছেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি যারা, তাদের সঙ্গে কি প্রধান উপদেষ্টার এই সফরে কোনো কর্মসূচি আছে কিনা? এই সফরে আলাদা করে যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা কোনো কর্মসূচি নেই। তবে আজকের এই প্রোগ্রামে, যেটা আমি বলেছি যে 300-র মতো সামনেই উপস্থিত ছিলেন, অনেকে অনলাইনে যোগ দিয়েছিলেন, সেখানে কিন্তু এখানে ব্রিটেনে যারা ব্রিটিশ বাংলাদেশে যারা আছে, তাদের মধ্যে যারা বেশ ভালো অবস্থানে আছে বিভিন্ন পেশায়, তারা কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন, এবং তারা কিন্তু তাদের প্রশ্নগুলো এখানে করেছেন। সুতরাং এক অর্থে এটা এখানে কাভার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন হয়তো যে গতকাল এখানে একটা আলতাবালি পার্ক, খুবই প্রমিনেন্ট একটা জায়গা, যেখানে বাংলাদেশিরা প্রায়শই বিভিন্ন দাবি দাওয়া বা বিভিন্ন সংহতি জানানোর জন্য তারা একত্রিত হন। সে আলতাবালি পার্কে তারা শত শত ব্রিটিশ বাংলাদেশি তারা জড়ো হয়েছিলেন। মূলত বাংলাদেশের আসছে সাধারণ নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া, এই সমস্ত বিষয় নিয়ে অধ্যাপক ইউনূস বা অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন জানাতে, এবং যেভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হচ্ছে প্রতিবেশী দেশ থেকে, বা যারা পতিত স্বৈরাচারের যারা সহযোগী আছে, তাদের যে ক্যাম্পেইন হচ্ছে, সেটার জবাব দিতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছিলেন। এবং নানাভাবে এখানকার যারা ব্রিটিশ বাংলাদেশিরা আছেন, বিভিন্ন গ্রুপে তাদের যেসব কথাবার্তাগুলো আছে, তাদের দাবি দাবাগুলো আছে, সেগুলো তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন হাই কমিশনের মাধ্যমে, এবং সেগুলো প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে তিনি এগুলো গ্রহণ করছেন, এবং সরকারের দিক থেকে যতটুকু করা সম্ভব তার সবটুকুই করবে। এবং আপনি জানেন যে এই তো কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা এখানে আসার আগে জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে বিদেশে যারা প্রবাসী আছেন, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তাদের একটা সমস্যা হয়, অর্থাৎ তারা এখানে বসবাস করছেন, বাংলাদেশে তাদের সম্পত্তি দেখভাল করা, বিক্রি করা, ক্রয় করার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নির যে সমস্যা, এটাকে খুবই সিম্পলিফাই করা হয়েছে, এত সহজ করা হয়েছে, এখন তারা খুব সহজে পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন কনসুলার সার্ভিসের মাধ্যমে। তো এটা একটা বড় পরিবর্তন। তো এখানে বাংলাদেশ হাই কমিশন এবং প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বা যারা আছেন, তাদের তরফ থেকে বাংলাদেশি কমিউনিটিকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদের জন্য বাংলাদেশে যোগাযোগ করা, বাংলাদেশের তাদের বিষয় সম্পত্তি বা আরো যা কিছু আসে সেগুলোকে প্রপারলি ম্যানেজ করা, তারা যাতে বাংলাদেশের সঙ্গে আরো ওয়েল কানেক্টেড থাকতে পারে, এই জন্য যা যা কিছু করার দরকার সরকার সেগুলো করবে, এবং সেই জন্য অলরেডি কিছু ঘোষণা করা হয়েছে সামনের দিনগুলোতে। আকবর হোসেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হবার শুভ সূচনা হতে পারে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, প্রধান উপদেষ্টা তারেক রহমান বৈঠককে নিয়ে রাজনীতিতে তো এক ধরনের ইতিবাচক আবহ তৈরি হয়েছে, এবং মাত্রই আপনার প্রতিবেদন দেখছিলাম যে বৈঠক পারস্পরিক দূরত্ব ঘোচাবার একটি শুভ সূচনা হতে পারে বলছিলেন বিশ্লেষকরা। কিন্তু নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে তো এক ধরনের অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব একদমই স্পষ্ট। সেক্ষেত্রে দূরত্ব কি আসলেও ঘুচবে? সামিয়া, এটা তো আসলে বলা যাবে যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে কি হয়নি তার উপর ভিত্তি করে। তবে প্রাথমিকভাবে কিন্তু পুরো দেশবাসী, দেশের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ, শুধু বিএনপি না, আপনার ধরেন জামায়াত, এনসিপি সহ, নাগরিক ঐক্য সহ অন্য প্রতিটি রাজনৈতিক দল কিন্তু তাকিয়ে রয়েছে এই 13 তারিখের বৈঠকটির দিকে। এবং এই বৈঠকটি ডরচেস্টার হোটেলে হচ্ছে, কারণ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন, এবং তিনি আনুষ্ঠানিকভাবে সেই বৈঠকে বিএনপির বিএনপির যিনি শীর্ষ ব্যক্তি আর কি, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যিনি বিএনপির হাল ধরছেন, সেই তারেক রহমানেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন।
এটিকে রাজনৈতিক বিশ্লেষকরা যেমন বলছেন খুবই ইতিবাচক একটি বিষয়, কারণ বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, ভোটের যে রাজনীতি এবং বিএনপির যে কৌশল, এই তিনটে যদি আপনি বিবেচনায় নেন, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রাণভোমরাই কিন্তু তারেক রহমান, এবং তার নেতৃত্বেই কিন্তু এই দলটি বিগত ফ্যাসিস্ট সরকার থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে দল গোছানো পর্যন্ত সব কিছু কিন্তু তার নেতৃত্বেই হচ্ছে। আর তার সাথে বোঝাপড়াটাই হবে বিএনপির সাথে বোঝাপড়া, আগামীর বাংলাদেশের সাথে বোঝাপড়া। সে জায়গায় আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে বেশ কিছু বিষয় কিন্তু দূরত্বর একটা বার্তা বা একটা আভাস বা একটা ইঙ্গিত রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের পর্যবেক্ষণ এবং মূল্যায়ন থেকে যেমনটি বলছেন যে বেশ কিছু বিষয় এখানে আসবে আলোচনার টেবিলে। প্রথমে তারা যেমনটি বলছেন যে প্রথমে যে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির যে অনড় অবস্থান এবং অন্তর্বর্তী সরকারের যে ঘোষণা, সেই বিষয়টি হয়তো আলোচনায় আসবে, এবং সেক্ষেত্রে হয়তো ডক্টর ইউনূস বোঝানোর চেষ্টা করতে পারেন যে তার কেন এপ্রিলের সময় নির্বাচনটি প্রয়োজন। আর তারেক রহমান হয়তো তাকে বোঝাতে সক্ষম হতে পারেন যে যেহেতু রমজান মাস রয়েছে, তার আগে নির্বাচনকে নিয়ে আসা যায় কিনা। পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার বেশ কিছু অধ্যাদেশ দিয়েছে, যেগুলো সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে পরবর্তী সংসদে যদি এগুলো রেটিফাই করা না হয়, কার্যত আসলে এই সংস্কারগুলো কিন্তু কাজ করবে না। অতএব সেই ক্ষেত্রে পরবর্তী যে সরকার আসবে, সেক্ষেত্রে সাধারণভাবেই যে ভোটের রাজনীতির হিসেবে অনুমান করাই যায় বিএনপি কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠতার মধ্যেই থাকবেন। অতএব সেই ক্ষেত্রে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে এই সরকারের যে এই ধরনের সিদ্ধান্তগুলোর প্রতি, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিও বিএনপির কী দৃষ্টিভঙ্গি থাকবে নির্বাচিত সরকার আসলে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসতে পারে বলে একটি সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তবে দু নেতাকেই কিন্তু যার যার অবস্থান থেকে ছাড় দিতে হবে, এবং দেশে যে চলমান রাজনৈতিক সংকট তা উত্তরণে যে নতুন দিগন্তের সূচনা হয়েছে, তা দু নেতাই যথাযথভাবে কাজে লাগাবেন, এমনটাই কিন্তু সবার প্রত্যাশা। তো এই ছিল সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সামি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ধরন প্রতিরোধে নৌ, স্থল ও বিমানবন্দরে জোরদার করা হয়েছে সতর্কতা। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শ্যামলী থেকে যুক্ত হয়েছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা, আপনাকে ডিবিসি নির্বাচিত সংবাদে স্বাগত জানাচ্ছি। আজ তো স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেখলাম মাস্ক পরা সহ নানা ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হলো, এবং নৌ, স্থল ও বিমানবন্দরের সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে আসলে তদারকি করা হচ্ছে কতটুকু? কারণ আমরা জানি যে এখন ঈদের ছুটি কাটিয়ে অনেকে কিন্তু রাজধানীতে ফিরতি যাত্রা করছেন। এই যাত্রাতেই তো আসলে সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকিটা রয়েছে। জি, ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আসলে ঈদের সময় তো সবাই তো নিজ এলাকায় দেশের বাড়িতে ঈদ করতে গেছে। এখন যখন ঈদের শেষে যখন ঢাকামুখী হবে, তখনই আসলে আমাদের এই যে নৌবন্দর, বিমানবন্দর বা যে যে বন্দর দিয়ে স্থলবন্দর যে আসছে, সেগুলো কিন্তু বিশেষ সতর্কতা আগে থেকে বলা হয়েছে, যাতে বিদেশ থেকে বাইরের যাত্রী যারা আসবে সেখানে স্ক্রিনিং করা, সেই ব্যবস্থাপনা কিন্তু আমাদের মধ্যে আছেই। আর সাথে বলবো যে যারা এখন আসছে তারা যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, যেটা অলরেডি কিন্তু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে 11 দফা, যে যখন জনসমাবেশটা এড়িয়ে চলতে হবে, আর যখন আসছে যখন তোমাদের ভিড়তে হবে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার মধ্যে পড়ছে কিন্তু আমাদের মাস্কটা পরিধান করা, সাথে হলো যে যদি বলি যে 20 সেকেন্ড ভালো মতো 2টা হাত ভালো মতো সাবানে ধৌত করা, খাবারের আগে পরে অথবা বাইরে থেকে যখন আসবে। এবং অবশ্যই খেয়াল রাখা তার কি হাঁচি কাশি জ্বর অথবা ঠান্ডা মাথা ব্যথা এগুলো করছে কিনা, এগুলো করলে অবশ্যই তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থাপনা রাখতে হবে। কারণ যদি স্বাস্থ্যবিধি না মানি, তাহলে যদি সংক্রমণটা ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি হবে। সেই কারণে কিন্তু আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি সবাইকে সচেতন করার জন্য, যে স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ আমরা 2020 সালে দেখেছি প্যান্ডেমিক কিভাবে ছড়িয়ে পড়েছে। যদি আমরা আশা করছি এবার ছড়িয়ে পড়বে না, তারপরে যদি আমরা আগাম সতর্ক না হই, স্বাস্থ্যবিধি যদি না মানি, তাহলে কিন্তু এই সংক্রমণটা ছড়িয়ে পড়লে সেটা যদি বয়স্ক ব্যক্তি হোক বা শিশুদের জন্য, সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সংক্রমণটা বাড়ছে। এই জন্য সবাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সবাইকে জানানো হচ্ছে যে স্বাস্থ্যবিধিটা অবশ্যই যেন মেনে চলে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখে রুমাল ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা, সেই রুমালটা আবার ফেলে দেওয়া, টিস্যুটা ফেলে দেওয়া, বা আবার সেটাকে রুমাল ব্যবহার করে সেটাকে ধুয়ে আবার ইউজ করার জন্য। সবকিছু মিলে অনেকে কিন্তু আমরা সবাই জানতো 20 সালে যে কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হয়, কিন্তু ইদানিং অনেকে সেটা আসলে মানে ভুলে গিয়েছে স্বাস্থ্যবিধি মানাটা। সেটাই সবাইকে আবার সতর্ক করার জন্য যে স্বাস্থ্যবিধি মানতে হবে, আতঙ্কিত হবেন না, স্বাস্থ্যবিধি মানতে হবে। জি, সচেতন হবেন। ডাক্তার আয়েশা আক্তার, এর আগে তো আমরা করোনা যখন এসেছিল আবার সেই সময় আমরা অনেকে টিকা নিয়েছি। আমরা যারা টিকা নিয়েছি আমরা কি কিছুটা শঙ্কামুক্ত?
জি, ধন্যবাদ। যারা ভ্যাকসিন নিয়েছে ৪টা ডোজ, আমরা জানি যে চতুর্থ ডোজ পর্যন্ত দেওয়া হয়েছিল বুস্টার ডোজটা, সেটা কিন্তু অনেকেই নিয়েছে। কিন্তু আবার কিছু মানুষ আছে যারা নেয়নি, সেটা কিন্তু অনেকটা সুরক্ষা দিচ্ছে। টিকা কিন্তু সুরক্ষা দিচ্ছে অনেকটাই, কিন্তু তারপরও ঝুঁকিটা থেকেই যায়, সংক্রমণের ঝুঁকিটা থেকেই যায়। এইজন্য যারা ভ্যাকসিন এখনো নেননি, 4th ডোজটা তারা নিবেন। প্লাস যারা হলো যে ভ্যাকসিন নিয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে, কারণ তাদের কাছে পজিটিভ হতে পারে। পজিটিভ হলে আরেকজনকে ছড়িয়ে পড়তে পারে। সে কারণে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা তো সতর্ক হবেন, যারা নেননি তারা যারা ভ্যাকসিনটা নিয়ে নেন সেই ব্যবস্থাপনা কিন্তু করা আছে। জি, ডাক্তার আয়েশা আক্তার, আমরা স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বলছিলেন আজকে যে আমাদের পর্যাপ্ত কিট এবং সরঞ্জাম সংগ্রহে রয়েছে। হাসপাতালগুলো কতটা প্রস্তুত আছে করোনা মোকাবিলায়? জি, ধন্যবাদ। আপনারা জানলেন যে আমরা আসলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে দুর্যোগ আসার আগে আমরা যে ব্যবস্থাপনা করা সেটা কিন্তু আমরা অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া আছে যে কোভিডের জন্য আলাদা করে ডেডিকেটেড ইউনিট করে তৈরি করা, সেটা কিন্তু আমাদের তৈরি করা সব জায়গায় তৈরি করা আছে। সাথে অক্সিজেন, হাই ফ্লো নাইট্রোজেন সেগুলো কিন্তু আমাদের রেডি করা আছে। কিন্তু মানুষ যখন আক্রান্ত বেশি হবে তখন কিন্তু সবার জন্য সেটা আইসিইউ থেকে শুরু করে ম্যানেজ করা সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই কারণে সংক্রমণটা আমরা এড়িয়ে চলার জন্য বলছি এবং স্বাস্থ্যবিধি মানার কথা বলছি, কিন্তু বাকি আমাদের হাসপাতালগুলো রেডি করা আছে এবং পর্যাপ্ত পরিমাণে কিটও আছে। যারা অসুস্থ হয়ে পড়বেন অবশ্যই তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হয় তারপর চেষ্টা করেন। ডাক্তার আয়েশা আক্তার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।